উনি মূলত ওনার নানুর বাবার বাড়ির একটি ঘটনা আর শেষ দিকে ওনার নানুর যেখানে বিয়ে হয়েছিল সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। দুটি ঘটনাই একটা আর একটার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন ঘটনায় চলে যাই। ওনার নানুর বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামে ছিল। ওনার নানুরা 7 ভাই বোন ছিলেন। ওনার নানু হচ্ছেন মেজো। ঘটনাটি অনেক আগের। ওই সময়ে নানুর বয়স ছিল 7 থেকে 8 বছর। যাকে নিয়ে মূলত ঘটনা, তিনি এই সাদি ভাইয়ের নানুর সবচেয়ে ছোট ভাই, যার নাম ছিল ইয়াসিন, তাকে কেন্দ্র করে। তো এই ইয়াসিন নানার বয়স ছিল ওই সময় 3 বছর। নানুর ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তার নাম ছিল হোসেন। উনি মাছ ধরায় ভীষণ পটু ছিলেন। সবসময় নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, কিরে হোসেন, তুই শুধু নদীতেই মাছ ধরিস কেন? তোদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, সেখানে তো মাছ ধরতে পারিস। উত্তরে হোসেন নানা বলতেন, ধুর মিয়া, ছোট ছোট মাছ ধরে পোষায় নাকি? নদীতে বড় বড় মাছ ধরব। তো একদিনের কথা, হোসেন নানা উনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে কোন জায়গাতে শান্তিতে আর গোপনে মাছ ধরা যায়। যেহেতু নদীতেই মাছ ধরতেন, তাই নদীর যেই অংশে লোকজন খুব চলাচলটা কম থাকে বা কম চলাচল করে, ওদিকে খুব কম লোকজন যায় মাছ ধরার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য যায়, ওই জায়গাতে ওনাকে যেতে হবে। উনি দেখলেন যে নদীর যেই শ্মশান ঘাটটা রয়েছে ওইখানে সচরাচর কেউ যায় না। শুধু মানুষ যখন দাহ করার প্রয়োজন হয় তখন লোকজন যায়, এছাড়া মানুষের পা ওইদিকে খুব একটা বেশি পড়ে না। উনি পরের দিন সকালবেলা ওখানে মাছ ধরতে যাবেন এই পরিকল্পনা করেছিলেন। তো পূর্ব পরিকল্পনা মাফিক সকালবেলা উনি সেই শ্মশান ঘাটে চলে যান হাতে বড়শি নিয়ে। ওখানে গিয়ে দেখেন কোনো লোকজন নাই, থাকার কথাও না। তো বড়শি ফেলে অপেক্ষা করছেন কখন মাছ ধরা যায়। আধা ঘন্টা বা 45 মিনিটের মাথায় হঠাৎ করে ওনার বড়শিতে অনেক টান অনুভব করেন। উনি বুঝতে পারলেন বড়শিতে অনেক বড় একটি মাছ ধরা পড়েছে। খুব কষ্টে অনেক জোরাজোরি করে মাছটিকে ডাঙায় তুললেন। উনি দেখতে পেলেন যে মাছটি কম করে হলেও 9 থেকে 10 কেজি ওজনের একটা বোয়াল মাছ। উনি তো ব্যাপক খুশি। উনি মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিন্তু তার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। বাড়িতে যাওয়ার পর সবাইকে মাছটি দেখালেন। সবাই তো অনেক খুশি, এত বড় মাছ দেখলে খুশি তো হবারই কথা। তো নানুর যিনি মা, উনি মাছটি রেখে কিছু খোসকার পাতা জোগাড় করতে গিয়েছিলেন। কেননা এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে তো আষ্টে থাকে না, কিন্তু শরীর পিচ্ছিল অবস্থায় থাকে। এই পিচ্ছিল অবস্থা পরিষ্কার করার জন্য বিশেষ এক ধরনের গাছের পাতা থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে খোসকার পাতা বলে। তো উনি তো এই পাতা জোগাড় করতে গেছেন। পাতা নিয়ে এসে দেখলেন সবচেয়ে ছোট ছেলে, অর্থাৎ এই যে ইয়াসিন নানা, বসে মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব গভীরভাবে দেখছেন মাছটিকে। তো ছেলে এই মাছটা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গেছে। ঘোর ভাঙানোর জন্য মা তাকে একটু ধাক্কা দেন, বলেন যে, এই ইয়াসিন, তুই এভাবে এই মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? উত্তরে এই ইয়াসিন নানা, অর্থাৎ ছোট নানা, কিছুই বলেন না। নানুর মা খেয়াল করেন এই ইয়াসিন নানা খুব চুপচাপ হয়ে গেছেন। এই বাড়ির সবচেয়ে চঞ্চল সদস্য হচ্ছে এই ইয়াসিন নানা। নানুর মা এটাও বুঝতে পারলেন যে এই ছোট ছেলেটি মাছটিকে হাত দিয়ে টাচ করেছে। কেননা বোয়াল মাছের শরীরে যে পিচ্ছিল পদার্থের মতো থাকে আর কি, এটা ছেলের হাতে দেখা যাচ্ছে। তো নানুর মা বকাঝকা করে বললেন যে, তুই মাছটি ধরছিস কেন? এখন তো হাত থেকে আষ্টে গন্ধ বেরোবে। তো উনি ছেলের হাত ভালো করে পরিষ্কার করে দেন, তাকে পাশে বসিয়ে এই মাছ কাটা শুরু করেন। মাছ কাটার সময় এই ইয়াসিন নানা উনি বলে ওঠেন, মা, এই বোয়াল মাছের যে মাথাটা, এটা কিন্তু টুকরা করবা না, এটা আস্তই রাখবা, এই মাথাটা আমি খাবো। এ কথা শোনার পর নানুর মা হেসেই বললেন যে, দেবো দেবো, তোকেই দেবো বাবা, তুই খাবি। উনি চিন্তা করলেন যে এত বড় বোয়াল মাছের মাথা, এটা তো কয়েক টুকরা করলে ভালো হবে। তো উনি টুকরা করতে গেলেও
হঠাৎ করে এই ইয়াসিন নানা বাধা দেন যে না মা, তুমি টুকরা করতে পারবে না, তুমি বলেছিলে এটা আস্ত রাখবা। তো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি হেসে দিয়ে মাছের মাথাটা আস্তই রাখেন, বড় মাছের মাথাটা আর মাঝখান থেকে ভাগ করেন নাই। ওভাবে উনি রান্না করেন। যখন খেতে বসেছেন তখন এই ইয়াসিন নানা বলছেন যে মা, মাছের মাথাটা আমাকে দাও। উনি খুশি মনেই ছেলের পাতের উপরে মাছের মাথাটা দিয়েছেন, সাথে আরও ভাই বোনরাও খাচ্ছিল। হঠাৎ করে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ইয়াসিন নানা, যার বয়স মাত্র 3 বছর, সে হা করলে কত বড় হা হবে। উনি সবার সামনে এত বড় একটা হা করেছেন যেটা অসম্ভব ব্যাপার। হা করে এই বোয়াল মাছের পুরো মাথাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢোকানোর পর আবার মুখের মধ্যে ভাতও ঢোকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে ইয়াসিন নানার মা তো চিৎকার করে উঠেছেন যে আরে আমার ছেলের কি হয়ে গেল। উনি জোর করে মুখের ভিতর থেকে সেই মাথাটা বের করেছেন। এত বড় মাথা একটা বড় মানুষও তো মুখের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। যদি অর্ধেক করে কেটেও দেওয়া হয় তাও সেটা অসম্ভব ব্যাপার। তাহলে ছোট বাচ্চা কিভাবে এত বড় হা করলো? এটা তো হওয়ার কথা নয়। তো ইয়াসিন নানা উনি তো মাছের মাথা খাবেনি, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। আর ওই রাত থেকে আর একটা ঘটনা শুরু হয়। ওই রাতেই টিনের চালে ধূপধাপ পায়ের আওয়াজ শুরু হয়, চালে ঢিল দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু সকালে কোনো ঢিল দেখা যায় না, এরকম মাঝে মাঝে শুরু হয়ে যায়। আর এদিকে আস্তে আস্তে নানুর এই ছোট ভাই এই ইয়াসিন নানা উনি অনেক শুকিয়ে যেতে শুরু করেন। ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে চেপে ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়নি। অনেক বড় বড় ওঝা কবিরাজ আনা হয়েছে, কেউই জিনকে হাজির করতে পারেনি। সবশেষে একজন কবিরাজ বলেছিলেন যে ভয়ঙ্কর এক রক্তচোষা পিশাচ এই ছেলেটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আর এটাকে হাজির করাটা খুবই কঠিন ব্যাপার, সাধারণ কোনো পদ্ধতিতে হাজির করা মুশকিল। একদিন নানুর মা স্বপ্নে দেখলেন যে উনি ওনার এই অসুস্থ ছেলের যে ঘরটা, এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোত্থেকে একটি কালো কুকুর আসলো। ওই কুকুরটা নানুর মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেকে আর বাঁচাতে পারলি না রে, আমি তোর ছেলেকে নিয়ে গেলাম। এই বলে ওই কুকুরটা ঘরে ঢুকে যায় আর ওই ইয়াসিন নানার পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে দরজা থেকে বের করে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নানু দেখতে পেলেন ইয়াসিন নানা আর দুনিয়াতে নেই। পরিবারের এরকম চঞ্চল এক সদস্যকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। কি থেকে কি হয়ে গেল? দাফন কাফন করা হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ। এই ছোট নানা অর্থাৎ ইয়াসিন নানার মৃত্যু 10 বছর পর নানুর বিয়ে হয়। ওনার যেখানে বিয়ে হয় সেই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এথাইল শিমুল গ্রামে। তো নানার নাম আশিক হোসেন। ধুমধাম করেই বিয়ে শেষ হয়। তো বিয়ের 2-1 বছর পরে নানু গর্ভবতী হন। নানুর যে বাড়িটা, এই বাড়িটার বর্ণনাটা কিছুটা দেওয়ার দরকার। নানুর বাড়ির এরিয়া অর্থাৎ ওনার যেই জায়গাটা যেখানে ওনার বিয়ে হয়েছে ওটার এরিয়া 150% অর্থাৎ 150 ডেসিমেল, 1.5 একর। তাহলে বোঝাই যাচ্ছে বাড়িটা কতটুকু জায়গা নিয়ে। লোকমুখে শোনা যায় যে ওই সময়ের প্রেক্ষাপটে, অনেকদিন আগের ঘটনা তো, ওই সময়ের প্রেক্ষাপটে নানুর বাড়ির আশেপাশে এত গাছপালা ও বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল যে এর ভিতর দিয়ে একটা বিড়াল পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেয়ে যেত। শুধু চলাচলের জন্য একটি মেঠো পথ ছিল। আরও বড় বড় 2টো শিমুল গাছ ছিল যা বাড়ির 2 দিকে অবস্থিত ছিল। শিমুল গাছটির আনুমানিক বয়স 100 থেকে 120 বছর হয়ে থাকবে। তো নানু বিকেলে কিছু কাজের জন্য উনি কচুর ডগা কাটতে গিয়েছিলেন। ওনাদের স্থানীয়ভাবে এই ধরনের কচু গাছকে দুধ কচু বলা হয় আর কি। তো ওই দুধ কচুর ডগা কাটতে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তো উনি যখন শিমুল গাছের নিচে
উনি 3 থেকে 4টি দুধ কচুর ডগা কেটেছেন। ওই সময় হঠাৎ করে শিমুল গাছের উপরের অংশ যে ডালটা ছিল, এই ডালের পাতাগুলো, ডালটা হঠাৎ করে ঝনঝন করে নড়ে ওঠে। অর্থাৎ কেউ যদি ডাল ঝাঁকি দেয় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো। বাতাসে নড়লে এরকম হবে না, কেউ যদি ঝাঁকি দেয় যেমনটা হয় ওইরকম হলো। তো নানু তো ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। এর মধ্যে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তবে রাতের বেলা উনি স্বপ্নে দেখতেন একটি অবয়ব এসে নানুকে বলছে, তোর পেটে থাকা সন্তানকে আমি নিয়ে যাব রে, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। এটা দেখার পর নানু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতেন। অনেকেই বলেছিলেন যে আরে এই অবস্থাতে এরকম দুঃস্বপ্ন অনেকেই দেখে, ও কিছু না। এরপর নানুর ডেলিভারির সময় হলো, একটি বাচ্চা হলো, ছেলে সন্তান। কিন্তু যে বাচ্চাটি হলো সেটি মৃত। মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে। শরীরটা রক্ত শূন্য, একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপর নানুর আরো 3টা ছেলে হয়, একটা ছেলেও বাঁচেনি। প্রত্যেকেই রক্ত শূন্য অবস্থায় মারা গেছে। অর্থাৎ এই যে 4জন মামা, সাদি ভাইয়ের 4জন মামা কিন্তু এভাবেই মারা গেছেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, কেউই জিন হাজির করতে পারে না। এরপর একজন কবিরাজ, যার নাম ছিল জয়নাল কবিরাজ, উনি এই জিনটাকে অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে রিচুয়াল করতে করতে হাজির করেছিলেন। জিনটা হাজির হবার পর তার পরিচয় জানতে চান। সে তো কোনো কথা বলতে চায় না। তখন নাকি ওই জয়নাল কবিরাজ বলেছিলেন যে বেটা দাঁড়া, তোকে এখন শিক্ষা দিচ্ছি। এরপর কবিরাজের সাথে আনা ঝুলি থেকে একটি মানুষের মাথার খুলি এবং একটি হাড় বের করে সামনে রেখে কি যেন মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার শেষে খুলিটি বাম হাতে ধরে ডান হাতে থাকা আরেকটি হাড় দিয়ে যখনই খুলিটিকে আঘাত করেছে তখন ওই জিনটা আর্তনাদ করে ওঠে, বলছে বলছি বলছি মারিস না মারিস না। জিনটা বলে আমি হচ্ছি সেই যে ওর ভাইকে ছোটবেলায় রক্ত খেয়ে মেরে ফেলেছি, এবার ওর পালা। তবে ওকে আমি তো মারবো না, ওর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। আমার প্রধান খাবারই হলো রক্ত। তাকে জিজ্ঞেস করা হয় তুই কিভাবে আসলি? বলে যে ওই যে শ্মশানে একটা বোয়াল মাছ ধরেছিল, ওই বোয়াল মাছের সাথে সাথে আমি চলে এসেছি। আর যখনই ইয়াসিন ওই বোয়াল মাছের শরীরে স্পর্শ করেছে এরপর আমি ওর শরীরে ঢুকে গেছি। এরপরে আমি অপেক্ষায় ছিলাম কবে এই মেয়ের বিয়ে হবে। আমার সেই অপেক্ষা পূর্ণ হয়েছে, এখন আমি এই মেয়ের সন্তানদেরকে হত্যা করছি। তো এভাবেই ওই জিনটা বলে। তখন ওই কবিরাজ বলে যে তুই যদি না যাস এখনই তোকে মেরে ফেলবো, আর তুই কেন এমনটা করিস? তখন ওই জিনটা বলে যে তার গোত্রের মধ্যে তাকে নাকি রক্ত চোষা হিসাবে সবাই ডেকে থাকে। তার গোত্রের অন্যান্যরা রক্ত চোষা না হলেও তার প্রধান খাবারই নাকি রক্ত। রক্ত হলে তার মাথা ঠিক থাকে না, আর এটাই তার প্রধান খাবার, সে অন্যান্য খাবার পছন্দ করে না। এরপর কবিরাজ বলে যে যথেষ্ট হয়েছে, তুই এখন যা, নইলে তোকে মেরে ফেলবো। সে তো যেতে চায় না। এরপর কবিরাজ বলে ঠিক আছে, কি হলে যাবি? পরে একটি বড় আকৃতির পাঠার বিনিময়ে যেতে রাজি হয়। যেই পাঠাটা এই যে শিমুল গাছ, অর্থাৎ নানুর যেখানে বিয়ে হয়েছে যে বাড়িতে শিমুল গাছটা রয়েছে, যে শিমুল গাছের ডালটা নড়ে উঠেছিল, এই শিমুল গাছের নিচে এই পাঠাটা রাতের বেলা নানুকে বেঁধে আসতে হবে। নানু সেটাই করেছিলেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা গিয়ে দেখা যায় পাঠাটা ঠিকই আছে, তবে মৃত অবস্থায়। ওর শরীরের কোনো অঙ্গ থেকে যে রক্ত বের হয়েছে বিষয়টা এরকম না, তবে এই পাঠাটার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। কেননা পাঠাটার গলার কাছে একটা ছিদ্রের মতো, একটা বা দুটো ছিদ্রের মতো দেখা গিয়েছিল। বোঝা যাচ্ছে যে এই ছিদ্র দিয়েই তার শরীরের সমস্ত রক্ত খেয়ে ফেলা হয়েছে। এভাবেই রক্তশূন্য অবস্থায় ওই পাঠাটা পড়েছিল। এরপর থেকে নানুর এই সমস্যা দূর হয়ে যায়। নানুর 2টি কন্যা সন্তান হয়, যার মধ্যে একজন হচ্ছে এই সাদি ভাইয়ের আম্মু, আর আরেকজন ওনার খালা।
তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা প্রতিনিয়ত অনেক ভুল করে বসি, যেই ভুলের খেসারত খুব কঠিনভাবে দিতে হয়। শ্মশান এরিয়াতে মাছ ধরতে যাওয়া বা এই টাইপের কাজ করতে যাওয়াটা অনুচিত। আমরা বিভিন্ন ঘটনায় এটা দেখেছি, যার কারণে এই ধরনের এরিয়াগুলো অ্যাভয়েড করে যাওয়া উচিত। এই ধরনের এরিয়াতে মাছ ধরতে গিয়ে কতজন কত বিপদে পড়েছে তা তো আমরা বিভিন্ন সময় ঘটনার মাধ্যমে প্রচার করেছি। আমাদের পরিচিত যারা আছেন তাদেরকেও এই বিষয়ে আমরা সতর্ক করব। যদি তারা না শোনেন তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই চিন্তা করেই আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি। কারণ সবাইকে তো বিশ্বাস করানো যাবে না, সবাই বিশ্বাস করবেও না। আমাদের দায়িত্ব মেসেজ পৌঁছে দেয়া, মানুষকে সতর্ক করা, যাতে করে আল্লাহ বলতে পারেন যে তুমি তো জানতা, তুমি তাকে বলেছ, সে শোনেনি, সেটা তার ব্যাপার।